রাখালকে পিছনে ফেলে ৩ মা মেয়ে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের কারণে অলন্দপুরের অর্ধেকের বেশি মানুষ আসেনি, তবুও প্রায় ৫০০ মানুষ তো এসেছেই। ঘটনা ঘটেছে আটপাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রমিজ আলী, কামরুল মালিক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন ব্যাখ্যা করুন। রমিজ আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বাইর হইতে। বাড়িতে আর কেউ আসিল না। আমি রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইর হইতে দেখছি। মজিদ মাতব্বর কতক্ষণ নীরব থেকে তারপর বললেন, তাহলে কোন আন্তাজে আপনি বললেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রি রি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন, একটা অচেনা ছেঁড়া খালি বাড়িত ছেড়ির কাছে কেন যাইব? আপনার নিজের ছেঁড়া বলে তার দোষ আপনি ঢাকতে পারেন না। আমার ছেড়ির বেলায় কিন্তু ছাড় দেন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে না হাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না, তারা একসাথে এক ঘরে একই বিছানায় ধরা পড়েছে। আমির আর পদ্মজার বেলায় তো সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটে সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর। কামরুল চুপসে গিয়েছেন। সামনে নির্বাচন, মজিদ মাতব্বরকে খেপানোটা ঠিক হবে না। তাকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝে থেকে কেউ একজন বলে উঠল, তাহলে আপনার ছেলে খালি বাড়িতে একটা মেয়ের কাছে কেন গেল? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজাদের বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নাই সেটা আমি জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবুও ওই বাড়িতে যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে, বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডার সমস্যা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন, যখন দেখলা সেরিডা বাড়িতে একলা, তখন বাইরে গেলা না কেন? আমির সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজা সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্ক কাজ করছিল না। মাথায় একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকেই বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেওয়া ভীষণ অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন, সৈয়দ মঞ্জুর ছেলে আরেকটা কে জানি, তারা কোথায়? কামরুল ধীরভাবে বলল, পাই নেই কোনো হানে, মনে হয় ভয় পায়া লুকাইছে। রমিজ আলী হঠাৎ গমগম করে উঠলেন, এটা আমি মানি না, তারারে আপনি সাইরা দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমনি নিজের স্যারারে ঢাইকা রাখতে পারেন না। ধূর্তবাজ লোক। আমির রেগে মেগে রমিজ আলীকে ধরতে এলো। মজিদ গর্জন করে উঠলেন, আমির! আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করলো। হারুন অতিশয় ধূর্ত লোক। রসিকতার স্বরে বললেন, সত্য হোক আর মিথ্যাই, বদনাম তো বদনামই। মজিদ সবার প্রশ্ন উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর সামনে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি আশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন। ক্ষণকল নীরব থেকে উঠে দাঁড়ালেন। উঁচু কণ্ঠ করে বললেন, মোর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুবই ভালো মেয়ে। আর আমার ছেলেকেও সবাই চিনেন, সে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমিরের নামে যেই অভিযোগগুলো দাঁড় করা হয়েছে তার কোনো যুক্তিগত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। হেমলতা, মোর্শেদ সহ সবাই কৌতূহল নিয়ে তাকালো মজিদের দিকে। মজিদ মাতব্বর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নবৃষ্টির মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার
কানে যেয়ে বাজলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে আজ। সূর্যের প্রখর তাপে প্রকৃতির সমস্ত জীব যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে এক চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানা বড়া। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা সময় নিতে চাইলে নিতে পারেন। আজ এখানে। হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতভাগ হয়ে অবাক দৃষ্টিতে মাকে দেখছে। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত গ্রামের সবাইকে নিমন্ত্রণ দিলেন। আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ। গ্রামবাসী আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে প্রশ্ন ছুড়লেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাগের চরম পর্যায়ে। কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হয়েছিল তখন সে ভীষণ অবাক হয়েছিল। লিখন শাহ নামের একটা মানুষকে মনে পড়েছিল। এখন তেমন কিছু হচ্ছে না। অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। যা হবার হবে, সেসব নিয়ে ভেবে আর লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বললেন। তিনি আগামীকাল নিজের স্ত্রী এবং বাড়ির অন্যান্য মানুষ নিয়ে পদ্মজাদের দেখতে আসবেন। মোর্শেদ হেমলতার সমসুরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকেরই কটু কথা কানে আসে পদ্মজার। পদ্মজা আমিরের দুজনেরই চরিত্র খারাপ, এর জন্যই এদের বিয়ে হচ্ছে। মাতবর ক্ষমতাবান বলে তার ছেলের বিচার করেননি, আরও অনেক কিছু। কিন্তু তলে তলে তো নিজেরা জানে নিজের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, কে জানে, মনে কয় তো সেরি প্যাট বাজাইছে, রাইতে বাপ মারে কয়া পায়ে দুইরা বিয়া ঠিক করছে। পদ্মজার মন তিক্ত হয়ে উঠে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যা অপবাদ চারদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটো ছলছল করে উঠল। খুব কাঁদতে ইচ্ছে করছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা শুনছেন আমার কণ্ঠে আমি